সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরে আছেন। সবাইকে নিউরন মেডিকেলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমি দেবী চক্রবর্তী আপনাদের সাথে আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ফিজিওলজি। আমি ফিজিওলজির একটি ছোট্ট টপিক আপনাদের সাথে আলোচনা করব, জেনারেল ফিজিওলজি। আমাদের বিষয়গুলো হলো ডেফিনেশন অফ ফিজিওলজি, গোল অফ ফিজিওলজি, ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, হোমিওস্টেসিস, মেজর ফাংশনাল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম অফ আওয়ার বডি। তো আমরা প্রথমে আসি, হোয়াট ইজ ফিজিওলজি? ফিজিওলজি কি? Physiology is the branch of medical science which deals with the normal function of our body. যে মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চটা আমাদের নর্মাল বডির নর্মাল ফাংশনের সাথে জড়িত সেটাই ফিজিওলজি। এখন আমরা জানবো যে ফিজিওলজির কয়েকটা ব্রাঞ্চ আছে, যেমন ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি। আমরা এখানে হিউম্যান ফিজিওলজি পড়ব। তো হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি? In human physiology, we attempt to explain the specific characteristics and mechanism of the human body which makes it living being. এখন আমরা জানি goal of physiology. The goal of physiology is to explain the physical and chemical factors that are responsible for our development, origin and progression of life. তো এখন আমরা আসি, একটা প্রশ্ন আসে যে ইম্পর্টেন্স অফ ফিজিওলজি। ফিজিওলজি পড়ার ইম্পর্টেন্সটা কি? ফিজিওলজি আমরা আসলে না পড়লে জানতে পারবো না যে আমাদের বডিতে কোনো ইমব্যালেন্স হইলে আমরা সেটা সম্পর্কে ভালোভাবে ডায়াগনোসিস করতে পারবো না। ডায়াগনোসিস না করতে পারলে সেটার প্রগনোসিসও হবে না। তো ফিজিওলজিতে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ফিজিওলজি ইজ এ বেসিস অফ মেডিসিন। আচ্ছা, এখন আমরা আসি ফ্লুইডে। আমাদের বডির আমরা জানি যে ওজনের 60% ফ্লুইড। কি কি ফ্লুইড আছে? এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড কি? সেলের বাইরে যে ফ্লুইডগুলো থাকে সেগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। তো সেলের বাইরে কতটুকু ফ্লুইড থাকে? 1/3 অফ দ্য বডি ফ্লুইড, টোটাল বডি ফ্লুইড। আর সেলের ভিতরে ইন্টারসেলুলার ফ্লুইড হলো 2/3 অফ দ্য টোটাল বডি ফ্লুইড। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে ভাস্কুলার সিস্টেম এবং সেলের মাঝখানে যে ফ্লুইডগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে কেভিটির মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, যেগুলোর কারণে হোমিওস্টেসিসে কখনো প্রেশার পড়ে না, বা হোমিওস্টেসিস কখনো এটা ট্রান্সসেলুলার ফ্লুইডের চেঞ্জের কারণে চেঞ্জ হয় না। এখন আমরা আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হোমিওস্টেসিসে। হোয়াট ইজ হোমিওস্টেসিস? It means maintenance of nearly constant condition in our internal environment. এখন আমরা আমাদের মধ্যে প্রশ্ন জাগবে যে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট? ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয় ইসিএফ কে, বা এক্সট্রাসেলুলার ফ্লুইড কে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট। কেন? কারণ ইট কন্টেইনস দ্য আয়ন্স এন্ড নিউট্রিশন হুইচ আর নিডেড টু দ্য সেল টু সার্ভাইভ। এই ইন্টারসেলুলার ফ্লুইডে যে আয়ন এবং নিউট্রিশনগুলো আছে সেটার কারণে একটা সেল ক্যান ক্যাপেবল টু লিভিং, গ্রোয়িং আপ অ্যান্ড পারফর্মিং ইটস স্পেসিফিক ওয়ার্ক। তো আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলছি ইসিএফ কে, কারণ সেখানে সবগুলো নিউট্রিশন থাকে। তো আমরা আবার বলি হোমিওস্টেসিসটা কি? ইট ইজ দ্য মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন আওয়ার ইন্টারনাল এনভায়রনমেন্ট। এই টার্মটা সর্বপ্রথম আমাদের সাথে ইন্ট্রোডিউস করান ওয়াল্টার ব্র্যাডফোর্ড ক্যানন। আচ্ছা, এখন সেই ইন্টারনাল এনভায়রনমেন্টটার মানে আমরা কিভাবে বুঝবো যে কনস্ট্যান্ট আছে? কিছু প্যারামিটার আছে, 4টা প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো কি কি? এক,
বডি ফ্লুইড ভলিউম, 2 ইলেকট্রোলাইটস কনসেন্ট্রেশন, 3 পিএইচ অফ দ্য বডি ফ্লুইড, অ্যান্ড 4 বডি টেম্পারেচার। এই 4টা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট কনস্ট্যান্ট থাকবে। আবার চেঞ্জ হলে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টেও চেঞ্জ আসবে। এখন আমাদের বডির রেগুলেশন, ফাংশনগুলোর রেগুলেশন কিভাবে হয়? 2 ভাবে হয়। 1 নার্ভাস সিস্টেমের মাধ্যমে, 2 হরমোনাল সিস্টেমের মাধ্যমে। এখন আমরা সেই হোমিওস্ট্যাসিসটা আমরা কিভাবে মেনটেন করি, আমাদের বডি আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট কিভাবে মেনটেন করে? 2টা ফিডব্যাকের মাধ্যমে মেনটেন করে, সেটা হলো নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক। এখন ফিডব্যাক কি? ফিডব্যাক হলো অটো রেসপন্স টু ইম্পালস টু দ্য ফ্যাক্টরস দ্যাট আর চেঞ্জেস, মানে যে ফ্যাক্টরটা চেঞ্জ হয়েছে সেই ফ্যাক্টরটার বিরুদ্ধে অটো রেসপন্স করে, এটাই হলো ফিডব্যাক। তো আমরা এখানে জানবো হোয়াট ইজ দ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। When a certain factor become excessive or deficient, a control system initiate a series of changes that return the factors to a certain mean value. Thus, maintaining homeostasis is called negative feedback mechanism. আমাদের বডির মোস্ট অফ কন্ট্রোল সিস্টেম এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে অ্যাক্ট করে। তো এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা মেইনলি কি, যে যখন কোনো আমাদের বডির কোনো ফ্যাক্টর বেড়ে যায় বা কমে যায়, তখন আমাদের এই কন্ট্রোল সিস্টেমটা এমনভাবে এটাকে চেঞ্জ করে যেন এটা আবার আগের কন্ডিশনে ফিরে যায়। সেই প্রসেসটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন আমাদের বডিতে যখন থাইরয়েড হরমোন বেড়ে যায় তখন কি হয়, তখন এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে যেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন ডিক্রিজ করে দেয়। তখনই আমাদের বডিতে ব্লাডের মধ্যে থাইরয়েড হরমোনটা সিক্রেশন কমে যায় এবং নর্মাল লেভেলে চলে আসে। তারপরে ধরেন আমাদের বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা পালমোনারি ভেন্টিলেশন বাড়িয়ে দেয়। তখন কি হয়, আমাদের বডির এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। এভাবেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডিতে নেগেটিভলি কাজ করে। এখন আমরা আসি পজিটিভ ফিডব্যাক মেকানিজমে। পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি? If the concentration of a substance increase in the blood, it causes more increase of the same. It is called positive feedback mechanism. এটা হলো যদি কোনো সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে এইটার কারণে আরেকটা সাবস্টেন্স বা ওইটারই কনসেন্ট্রেশন বেড়ে যাবে সেম ভাবে। সেই ফিডব্যাক মেকানিজমটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এক্সাম্পল আমরা দেখতে পারি এলএসআইডস। আমরা এলএসআইড সবাই জানি, যেটার কারণে মেয়েদের ওভুলেশন হয়। এখানে কি হয়, যদি ইস্ট্রোজেন লেভেলটা বাড়ে তখন এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে যেন লুটিনাইজিং হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয়। যখনই লুটিনাইজিং হরমোন সিক্রেশন হঠাৎ করে বেড়ে যায় তখনই ওভুলেশন হয়। তারপরে যদি ব্লাড সুগার বাড়ে তখন আমাদের এই পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি করে, যে প্যানক্রিয়াসে বিটা সেলকে স্টিমুলেট করে যেন সেই পরিমাণে ইনসুলিন সিক্রেশন করে। তো ওই ইনসুলিন আমাদের ব্লাড সুগারটাকে মেনটেন করে। তারপর যদি ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যায় তখন আমাদের এই পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যেন ক্যালসিটোনিন নামক এক হরমোন রিলিজ করে, যেটার কারণে আমাদের অতিরিক্ত ক্যালসিয়াম রেনাল এক্সক্রিশনের মাধ্যমে ওয়াশ আউট হয়ে যায়। এখন সেই পজিটিভ ফিডব্যাকের কিছু ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল সাইড আছে। আমাদের প্রশ্ন এরকম থাকতে পারে যে এটার এই পজিটিভ ফিডব্যাকের যে ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল সাইড বলো কয়েকটা। যেমন আসে প্রথমে ব্লাড ক্লটিং। যদি আমাদের বডির কোনো ব্লাড ভেসেল রাপচার হয়ে যায়, ব্লিডিং শুরু হয়, তখন এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডির ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটিং করে।
আমাদের বডিতে টায়ারোকোটিং ফ্যাক্টর, ওই ক্লোটিং ফ্যাক্টরগুলোকে একের পর এক পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভেট করতেছে। একটা অ্যাক্টিভেট হচ্ছে, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে কিন্তু এগুলো অ্যাক্টিভেট হচ্ছে। আর অ্যাক্টিভেট একের পর এক অ্যাক্টিভেট হয়ে ক্লট ফর্মেশন করছে। যদি এই পজিটিভ ফিডব্যাক ক্লটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট একটার পর একটা না করতো, তাহলে কিন্তু আমাদের ক্লট ফর্মেশন হতো না এবং ব্লিডিং হতে থাকতো। তারপরে আসি সেকেন্ড ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল সাইড, চাইল্ড বার্থ। যখন আমাদের ফিটালের হেড সার্ভিসটাকে স্ট্রেচ করে, তখন একটা নার্ভ সিগন্যাল ওই ইউটেরাসে যায় যেন ইউটেরাসটা কন্ট্রাক্ট করে। পাওয়ারফুল কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, এটা আমাদের পার্চুরেশনে হেল্প করে, সেটাও কিন্তু পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে। তারপর জেনারেশন অফ নার্ভ সিগন্যালে কি হয়, সেটা একটা সোডিয়াম চ্যানেল খোলার পরে অনেকগুলো সোডিয়াম চ্যানেল খুলে যায়, যাতে মেমব্রেন পটেনশিয়ালটা রেজ করে। এখানে আমরা জানলাম বেনিফিশিয়াল সাইড। তবুও এটাকে বলা হয় যে পজিটিভ ফিডব্যাক একটি ভিশিয়াস সাইকেল। কেন এটাকে আবার পজিটিভ ফিডব্যাককে কেন ভিশিয়াস সাইকেল বলা হয়? Cause changes that occur in the positive feedback mechanism are cyclically repeated again and again until that occur. That is, it does not lead stably, but to instability and often causes that. That's why it's called vicious cycle. এটা আমার এমন একটা ফিডব্যাক সিস্টেম, এটা নিজ থেকে বারবার রিপিট হতে থাকে, সেজন্য মানে একদম মৃত্যু পর্যন্ত এটা বারবার রিপিট হতে থাকে আমাদের এই পজিটিভ ফিডব্যাকটা। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, একটা নর্মাল মানুষের হার্ট প্রতি মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করে, কিন্তু দেখা গেল ওই ব্যক্তিটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন দেখা যায় 2 লিটার রক্ত বেরিয়ে গেল, কমে গেল ওই ব্লিডিং এর কারণে। তো ওই আমাদের পাম্প করার জন্য হার্টটা তখন কিন্তু এডিকেট ব্লাড পায় না প্রতি মিনিটে। কিন্তু আমাদের পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে দেখা যায় যে এই কম ব্লাড নিয়েই আমাদের হার্টটা পজিটিভ ফিডব্যাকের কারণে পাম্প করতে থাকে। আর এটা যতবার এই সাইকেলটা রিপিট হয়, আমাদের কার্ডিয়াক মাসেলগুলা আমাদের উইক হতে থাকে, কার্ডিয়াক মাসেলগুলা, সেজন্য মৃত্যুর পথে এগিয়ে যায় সেই ব্যক্তি এই পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে। সেজন্য সেটাকে বলা হয় ভিসিয়াস সাইকেল। আমাদের অলমোস্ট শেষ টপিক, তো আজকে টপিকগুলো শেষ। এখন আমরা এই ফিজিওলজিতে এসে আমাদের বডির কিছু মেজর সিস্টেম জানতে পারি, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার কম্পোনেন্টস এবং তার ফাংশন, তারপরে আছে এন্ডোক্রাইন সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো সম্পর্কে আমরা এই ফিজিওলজিতেই জানতে পারি। তো আশা করি আমি আপনাদের টিচারের মতো না, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছি যে আপনাদের সবকিছু শেষ করে দেবার জন্য একটা ভিডিওর মাধ্যমে এই টপিকগুলো শেষ করে দিতে পেরেছি। আশা করি ভালো লেগেছে। তো আপনারা নেক্সট ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব, আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, নেক্সট কয়েকটা টপিক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকুন, পড়াশোনা করুন, সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করুন। ধন্যবাদ।